ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া। অতিরিক্ত আর্দ্রতায় পরিস্থিতি ভয়াবহ। নরসিংদী ও পাবনায় হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু। খরতাপের প্রভাব কৃষি খাতেও। যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। প্রয়োজনে জান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। কাতার থেকে জ্বালানি তেল কিনবে বাংলাদেশ। আমিরের ঢাকা সফরেই হবে আলোচনা। বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই করবে ঢাকা দোহার। এবং 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ করবে সরকার। সেদ্ধ 45 ও আতপ কেনা হবে 44-এ। চালের দাম এখন সহনীয়, দাবি খাদ্যমন্ত্রীর। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া। অতি তীব্র তাপপ্রবাহে সারা দেশের মতো দুর্বিষহ সময় পার করছেন ইট পাথরের নগরে বসবাস করা রাজধানীবাসীও। অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে 27-28 এপ্রিলের দিকে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে নরসিংদী ও পাবনায় হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। প্রচন্ড গরম ভাইয়া, প্রচন্ড। ছাতা দিয়ে মনে হয় যেন আগুন পড়তেছে, ছাতাও মানতেছে না। একটু বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয়। গরমে সব ভিজে যাচ্ছে, শীত দিলেই সম্পূর্ণ পানি বাড়াচ্ছে। এমনিতে যে গরমে গরম, তার মধ্যে আরো 2টা পেট্রোল মারলে আলা জান থাকে না। এই 3-4 দিন হলে তো কুলাতে পারি না তো আমরা, আমাদের আর জীবন চলে না। যে গরম বাহিরে, তাতে যে আখের রসটা খাইলাম খুব তৃপ্তি পাইলাম আর কি। তো গরম পড়তেছে, যার কারণে 1 গ্লাস 2 গ্লাস খাইলেও মন ভরবে না। তাপপ্রবাহ থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে, এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসেও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। 27-28 তারিখে গিয়ে এই অবস্থাটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে যেন বলা হয় যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়। এদিকে খরতাপে পুড়ছে ফসলের ক্ষেত। জমিতে সেচ দিলেও নিমিষেই যাচ্ছে শুকিয়ে। ঝরে পড়ছে আমের গুটি। মাঠেই আকার হারাচ্ছে তরমুজ সহ অন্যান্য ফল। শুধু জনজীবনেই নয়, খরতাপের প্রভাব পড়েছে কৃষি খাতেও। তীব্র গরমে গাছ মরে যাওয়া সহ নানা ধরনের ক্ষতি হচ্ছে ফসলের। খুলনায় জমিতে সেচ দিলেও অল্প সময়েই শুকিয়ে যাচ্ছে। তরমুজ সহ অন্যান্য ফল চাষও ব্যাহত হচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায়, গাছ মারা যাচ্ছে। ওষুধও কাজ হচ্ছে না অনেক সময়। সূর্যের প্রখরতায় রাজশাহীতে আমের গুটি ঝরে পড়ছে। গাছে পানি ছিটিয়েও ধরে রাখা যাচ্ছে না। রৌদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে। বৃষ্টির প্রয়োজন আর কি, টিউবওয়েলে পানি টানি নাই। অন্যদিকে তীব্র তাপদাহে ফসল উৎপাদনে কপালে দুশ্চিন্তার ভাঁজ ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলার কৃষকের। ফুলকপি সুফ্রিজ আছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তরমুজ সহ ফসল উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা জানিয়ে জমিতে বিকল্প পানি রাখা সহ বিভিন্ন পরামর্শ কৃষি অফিসের। আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ, তার মধ্যে অন্যতম পরামর্শ যেটা দিচ্ছি সেটা হলো পানির ব্যবস্থা করার জন্য। তবে গরম হলেও কড়া রোদে কিছুটা সুফল মিলছে ধান চাষির। ধান মাড়াই করে শুকাতে সময় লাগছে কম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। প্রয়োজনে জান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব। সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। পরে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে সাখত চিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেই সব মুক্তিযোদ্ধার অসীম সাহসিকতা স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন সরকার প্রধান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মুজিব ব্যাটারির গোলা বারুদ, কামানের প্রতিরূপ সহ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক ও গৌরবময় ইতিহাস। বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পরে সেনা সদস্য কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। যে কোনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট
বিষয় আমাদের জন্য। যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী হলো সার্বভৌমত্ব রক্ষায় জান বাজি রেখে সবকিছু করার প্রত্যয় জানান শেখ হাসিনা। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক, আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এ সময় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করে যাবে বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর এসে এই মুজিব ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে, ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। সৌদি আরবের পর এবার কাতার থেকেও 1 বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ। কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আসন্ন ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও দোহার। জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেমন মধ্যপ্রাচ্যের 6টি দেশের উপর নির্ভরশীল, তেমনি প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলায় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও আসে ওই অঞ্চলের প্রভাবশালী উৎপাদক দেশ কাতার থেকে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই শঙ্কা রয়েছে কোন পরিস্থিতির দিকে এগোবে বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি। এমন এক জটিল সময়ে সোমবার 2 দিনের বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদির মতোই কাতার থেকে জ্বালানি তেল বাকিতে নিতে চায় ঢাকা। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্ট আমরা চেয়েছি, তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমিরের সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে সে দেশে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ইস্যুটিও রয়েছে। 2 দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবে, চুক্তি স্বাক্ষরিত হবে। এদিকে মিরপুরের কালশি বালুর মাঠে নির্মিত পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত সড়কের নাম করা হচ্ছে কাতারের আমিরের নামে। এদিন দুপুরে কালশিতে বালুর মাঠ পরিদর্শন করেন উত্তরের মেয়র। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক দাম বৃদ্ধির যে ধারা, সেই ধারা মেনে চালের দাম এখন সহনীয় আছে বলে আবারও দাবি করলেন খাদ্যমন্ত্রী। দুপুরে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর বোরো মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য ঘোষণা করেন মন্ত্রী। বলেন, এবার গত বছরের চেয়ে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য 2 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 32 টাকা। তবে এই দর নির্ধারণে খুশি নন প্রান্তিক কৃষক। অনেকটা স্থায়ী হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজারের অস্থিরতা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির আঁচ থেকে মুক্ত নয় অন্যতম খাদ্যশস্য চাল। এই যখন দশা, তখন ভোক্তার জন্য আশার খবর নেই খাদ্যমন্ত্রীর কাছে। আমি তো মনে করি যে সহনীয় আছে। আপনার সারা বিশ্বের চাউলের বাজার একটু রেখি করেন। অন্যদিকে প্রান্তিক কৃষকের জন্য যে স্বস্তির কোনো খবর নেই তা জানা গেল রোববার। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে রোববার খাদ্য বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি বৈঠকে বসে সচিবালয়ে। 3 জন মন্ত্রী ও 3 জন প্রতিমন্ত্রী সহ 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন খাদ্যমন্ত্রী। জানান, কৃষকের কথা মাথায় রেখে গতবারের চেয়ে 2 টাকা বাড়িয়ে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 32 টাকা। সেদ্ধ চাল গতবারের চেয়ে 1 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 45 টাকা। অন্যদিকে গমের দাম 1 টাকা কমিয়ে নির্ধারিত হয়েছে 35 টাকা। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি, কৃষকের দিকে লক্ষ্য রেখে। তবে এই দরের খবর শুনে খুশি হতে পারছেন না মাঠের কৃষক। তারা বলছেন, কৃষকও কোনো না কোনো পর্যায়ে ভোক্তা। মূল্যস্ফীতির এই বাজারে মাত্র 2 টাকা বৃদ্ধিতে উৎপাদন খরচই উঠবে না। ধানের দামটা যেটা দিছে আমাকে পর্তায় পড়বে মনে করো বিঘা হারি 1500 টাকা, 1400 টাকা মন দিলে তা আমাদের কিছু বুঝতো। মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে সরকারের কাছে ধান ও গম সহ খাদ্যশস্য মজুদ আছে 12 লাখ মেট্রিক টন। বোরো মৌসুমে এবার কৃষকের কাছ থেকে ধান ও চাল মিলে 17 লাখ টন এবং 50,000 মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে। আসছে 7 মে থেকে শুরু হয়ে ধান চালের এই কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। খাদ্যের ঘাটতি হয়েছে এমন কথা বাংলাদেশে বলা যায় না। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
টানা লোডশেডিংয়ে গার্মেন্টস শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে জ্বালানি খরচ বাড়ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা। দেশের ৪,৫০০-এর বেশি গার্মেন্টস কারখানায় জেনারেটর সচল রাখতে প্রতিদিন অন্তত ১৫ কোটি টাকার বাড়তি ডিজেল কিনতে হচ্ছে। সাখাওয়াতপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ সংকটের মুখে জেনারেটরের মাধ্যমে উৎপাদন সচল রাখতে ড্রামে করে আনা হচ্ছে জ্বালানি তেল। দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র। বিদ্যুতের এই আসা যাওয়ার কবলে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন। আমরা যদি 8 ঘন্টা ফ্যাক্টরি চালাই, 4 ঘন্টাতে আমাদের লোডশেডিং থাকে। এটার জন্য আমাদের প্রোডাকশন অনেক কমে যাচ্ছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ছাড়াও সাভার এবং গাজীপুরের ৪,৫০০-এর বেশি গার্মেন্টস কারখানার বিদ্যুৎ সংকটের মুখে উৎপাদন ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইসব কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য প্রতিদিন সর্বনিম্ন ২২,০০০ থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকার ডিজেল লাগছে। প্রতিটা ফ্যাক্টরিতে পার আওয়ারে যদি আপনি ক্যালকুলেশন করেন ১৫ থেকে ২০ লিটার করে জেনারেটর, তাহলে কি পরিমাণে আপনার ফুয়েল কনজাম্পশন এখানে যাচ্ছে। বড় ধরনের একটা আর্থিক ক্ষতি ওখানে হচ্ছে। এদিকে লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ ওঠানামাও মারাত্মক আকার ধারণ করেছে। ফুল প্লেজের কি পাচ্ছি না, ভোল্টেজ পাচ্ছি না, হয়তো বেশি ফ্ল্যাকচুয়েশন করছে আর কি। হঠাৎই এখন আসে 440, আবার দেখা গেলো যে 380-তে নিয়ে যাচ্ছে, 350-তে চলে আসতেছে। তো এই ওঠানামার কারণে অনেকগুলো যন্ত্রপাতি আমাদের নষ্ট হয়। এই অবস্থায় উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। সরকারকে আমি অনুরোধ করব যাতে আনইন্টারাপ্টেড এবং কোয়ালিটি বিদ্যুৎ এনশিওর করে, কারণ এইটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য, ইজ অফ ডুইং বিজনেসের জন্য খুবই প্রয়োজন। চট্টগ্রামে প্রতিদিন ১২৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ১১০০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরের কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এর ফলে উৎপাদন ব্যবস্থা যেমন ধস নামছে, তেমনি ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিল্প মালিকদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েকদিনের টানা খরতাপের পর অবশেষে মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে হালকা শিলাবৃষ্টিও হয়। এতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সেই সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়া। অবশেষে বিকেলে ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি হয়। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া প্রায় ২৫ মিনিট স্থায়ী হয়, সেই সঙ্গে হালকা শিলাবৃষ্টিও হয়। টানা কয়েকদিনের খরতাপের পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া। অতিরিক্ত আর্দ্রতায় পরিস্থিতি ভয়াবহ। নরসিংদী ও পাবনায় হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু। খরতাপের প্রভাব কৃষিখাতে। এবং যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। প্রয়োজনে জান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। এই ছিল জনপদের সময়ে। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।